2026-এ বাংলায় বাজিমাত করতে বিজেপি যে নিঃশব্দে এতখানি ঘর গুছিয়ে নিয়েছে সেটা কল্পনারও অতীত। দেখুন, এমনিতেই এসআইআর বলুন বা দুর্নীতিকাণ্ড বলুন, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত লেজে গোবরে হয়ে আছে, ব্যাকফুটে চলে গেছে। কিন্তু তা সত্ত্বেও 2026-এ এই রাজ্যে যে পরিবর্তন হচ্ছেই, বিজেপি যে জিতছে, এমনটা বিজেপির খুব কট্টর সমর্থক হয়েও কর্মী হয়েও অনেকেই মনে করেন না। তার কারণ হচ্ছে বিজেপির সাংগঠনিকভাবে অগোছালো অবস্থা, এবং সেইভাবে রাজ্য নেতারা পেনিট্রেট করতে পারছেন না। সেই জায়গাটা সকলকেই বেশ একটু অস্বস্তিতে রাখে। এখন সাধারণ কর্মী সমর্থক বলুন বা বাইরে থেকে আমরা আমরা যদি এগুলো ফিল করতে পারি, তাহলে বিজেপিটা যারা চালাচ্ছেন সেই কেন্দ্রীয় নেতৃত্ব এটা ফিল করতে পারেননি, এটা তো হতে পারে না। আর তাই তারা খুব ভালো করে জানেন যে 2026-এ যদি বাংলায় বাজিমাত করতে হয়, তাহলে প্রার্থী তালিকা চয়ন থেকে শুরু করে তার নীল নকশা করা, তার যুদ্ধের প্রস্তুতি করা, সবটাই পিকচার পারফেক্ট না হলেও তার কাছাকাছি করতে হবে। তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি জমি যদি ছেড়ে দেওয়া হয় না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। সুতরাং তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্র্যাটেজি নিয়েছে এবং অতি সন্তর্পণে নিজেদের ঘরটাকে তারা সামলে নিচ্ছে। আর সেগুলো যখন সামনে আসছে এক এক করে, রীতিমতো চমকে যাওয়া হচ্ছে। প্রথমেই যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে প্রার্থী তালিকা নিয়ে। বিজেপির প্রার্থী তালিকা কেমন হতে চলেছে, কারা থাকবেন সেই তালিকায়, কোন কোন নাম থাকতে চলেছে, কোন সেলিব্রিটি, সেই নিয়ে অনেক অনেক কিন্তু জল্পনা কল্পনা ছড়াচ্ছে। এর মাঝখানে যে খবরটা সামনে আসছে সেটা খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাংলায় সব বিধায়ককে ফের টিকিট নয়, কড়া সিদ্ধান্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। একটা খুব বড় সিদ্ধান্ত এবারে নেওয়া হয়েছে। আপনারা জানেন 2021-এ 77 জন বিধায়ক হয়েছিল, তারপর বাই ইলেকশনে অনেকেই হেরে যান, অনেকেই দলবদল করেন, কিন্তু যারা রয়েছেন তারা সকলেই কি টিকিট পাবেন? না। এবার টিকিট পাওয়ার ক্ষেত্রে তিনি বিধায়ক না বিধায়ক নন, সেইটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর করছে অন্য জিনিস। কোন ফ্যাক্টরের উপর বেস করে টিকিটটা এবার দেওয়া হবে? দেখুন, এই মিডিয়া রিপোর্টই বলছে পুনরায় প্রার্থী হওয়ার অন্যতম শর্ত, মানে যারা অলরেডি বিধায়ক আছেন তাদের জন্য এটা, বিগত 5 বছর ধরে বিধায়কদের জনসংযোগ কেমন ছিল, বিধানসভা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ছিল কিনা, এবং সাধারণ ভোটারদের কত শতাংশ মানুষ তাদের চেনেন। এই 3টি প্রধান শর্ত খতিয়ে দেখবে বিজেপির নিজস্ব সমীক্ষা। নিছক বঙ্গ বিজেপির কোনো না কোনো নেতার সুপারিশে প্রার্থীপদ পাওয়ার সম্ভাবনা এবার কম। হবে না যে তা নয়, কিন্তু সেগুলো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, যেগুলোকে না দিলেই নয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এবার অনেকগুলো ফ্যাক্টরকে জাজ করা হবে। সোজা কথায় জেতার ক্যাপাবিলিটি আছে কিনা, মানুষ পছন্দ করছেন কিনা, সেটা বড় ফ্যাক্টর হচ্ছে। সমস্ত বিধানসভা কেন্দ্রে সক্রিয় ও পরিচিত মুখকে তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সংগঠনের পরিচিত ব্যক্তিত্বদের দেওয়া হবে প্রার্থী পদ। অর্থাৎ ওই সেলিব্রিটি প্রার্থী শুধু নয়, এবার কিন্তু অনেক ডিপ রিসার্চ, ডিপ অ্যানালিসিস হচ্ছে প্রার্থী নিয়ে। পরিচিত, বিখ্যাত, সামাজিকভাবে জনপ্রিয় এবং রাজনৈতিকভাবে সক্রিয় কাউকে প্রার্থী করতে হবে, যাকে তাকে টিকিট দেওয়া যাবে না। গতবার 2021-এ যে টিকিট দেওয়া হয়েছিল সে নিয়ে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন ছিল, কিন্তু এবার টিকিট নেওয়া নিয়ে কিন্তু অনেক অনেক কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। আরেকটা আমি মিডিয়া রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে প্রার্থী চয়নটা কতখানি ক্রিটিক্যাল হতে চলেছে এবারে। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারির মধ্যে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। দলের প্রস্তুতি সেইভাবে রাখতে দিল্লি থেকে বলা হয়েছে। এবার ভোট বেশি দফায় হবে না বলেই মনে করছে রাজ্য বিজেপি। ভোট ঘোষণার পর সময় খুব কম পাওয়া যাবে বলে দলীয় সূত্রে খবর। বেসরকারি সংস্থায় বিজেপির প্রথম দফার প্রাথমিক তালিকা একটা তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। বেসরকারি সংস্থায় বিজেপির প্রথম দফায় প্রাথমিক একটা তালিকা তৈরি হয়েছে। বিজেপি সূত্রে খবর এই তালিকা চূড়ান্ত নয়, তবে কোন কেন্দ্রে কি ধরনের প্রার্থী দিতে হবে তার আভাস রয়েছে। বিজেপির প্রার্থী তালিকা ঠিক করে দলের পার্লামেন্ট কমিটি, তাই তারাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু পাখির চোখের নজরটা কেন্দ্র থেকে থাকবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে কিন্তু এরা ভুলে গেছেন, বা সেটা কোনো কারণে মেনশন করেননি। সেটা কি, যে খবরটা পাওয়া যাচ্ছে স্বয়ংসেবক যারা, তাদেরও একটা ইনপুট এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে, এবং এই রাজ্যের অন্যতম শীর্ষ স্বয়ংসেবক যারা,
তাদের একটা নিজস্ব ইনপুট এবারে কাজ করছে, তারাও কিন্তু এবার প্রার্থী তালিকায় নজর রাখছেন। কেননা এবারের যুদ্ধটা এসপার ওসপারের যুদ্ধ, সুতরাং সেই জায়গা থেকে খুব খুব ক্রিটিক্যাল জায়গা রয়েছে। তবে শুধু প্রার্থী ঠিক করলেই হবে না, বিজেপিকে নিয়ে সবথেকে সমস্যা যেটা যেটা আপনারাও বারবার বলেন, সেটা হচ্ছে বিজেপির বুথ ভিত্তিক সংগঠন। সেই সংগঠন নয়, অনেকটাই নড়বড় করছে। বিভিন্ন জায়গায় যারা পদে রয়েছেন তাদের অনেককে নিয়েই প্রবলেম রয়েছে, অনেকের অভিজ্ঞতা অত্যন্ত কম, ফলে সেই সব জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস বাজিমাত করে যেতে পারে। কেননা পশ্চিমবঙ্গে একটা জিনিস ফ্যাক্টর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়। তাই যতই তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে থাকুক, এই বুথের সংগঠন যদি শক্তিশালী না হয়, বিজেপির ভালো ফল করা কিন্তু শক্ত। আর তাই এবার কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে এই বুথ স্তরে যারা কাজ করছেন সেই বুথকে শক্তিশালী করার জন্য অন্তত 600 জন বিভিন্ন রাজ্যে জনপ্রতিনিধি বিজেপি এখানে পাঠাচ্ছে। কেন পাঠানো হচ্ছে? কেননা তারা নিজেরা হাতে কলমে ভোটটা জিতেছেন, সেই জন্যই তো তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের সেই অভিজ্ঞতাটাকে তারা কাজে লাগাবেন এবং বুথগুলোর যেখানে যা অবস্থা, ছন্নছাড়া অবস্থা হয়ে আছে, সেগুলোকে ধীরে ধীরে কনসলিডেট করা হবে। কোথায় কার কী অসুবিধা হচ্ছে, কে কোথায় পারছেন না, কোন জায়গাটা পুশ করতে হবে, কোন জায়গাটা হেল্প করতে হবে, কী কী ইনপুট লাগবে, সেইগুলো কিন্তু খুব ভালো করে হচ্ছে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের সমীক্ষাতে উঠে এসেছিল, যে জেলাগুলো নিয়ে প্রশ্ন ছিল যেখানকার সংগঠন সবথেকে বেশি নড়বড় করছে, সেই পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু এই জনপ্রতিনিধিদের বেশি করে রিপ্লাই করা হচ্ছে। এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও অ্যাসেস করে যদি আরও বেশি সংখ্যক লোক লাগে, সেইটাও নিয়ে আসা হবে। অর্থাৎ বিজেপি একটা জায়গায় কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে, বুথ জিতলেই তুমি কিন্তু অটোমেটিক্যালি বিধানসভাতে জিতবে। সেই ফর্মুলা অনুযায়ী তারা তাদের যেটুকুনি শক্তি রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেটাকে পুরোটাই বাংলাতে ফোকাসটাকে শিফট করাচ্ছে এবং তাদের হেল্প নিয়ে বাংলায় বাজিমত করার চেষ্টা করছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবার বিজেপি নিয়েছে, সেটা হচ্ছে বিপক্ষ শিবিরের সবথেকে শক্তিশালী যে ঘোড়া, তাকে কাবু করে দাও, তাকে টেনশনে রাখো, তাকে সব থেকে বেশি অ্যাটাক করো। আপনারা দেখছেন বারবার শুভেন্দু অধিকারী একটাই হুঙ্কার ছাড়ছে, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো, প্রাক্তন করব। এখন তিনি এই অ্যাটাকটা করছেন, তার কারণ হচ্ছে বিজেপি 2021-এ হেরে গেল, 1956 ভোটে তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। ফলে তিনি যখন হুঙ্কারটা দিচ্ছেন যে নন্দীগ্রামে যখন হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাবো, সেটা মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে। তার একটা প্রতিধ্বনি ভবানীপুরে শোনা যাচ্ছে। ভবানীপুরে কিন্তু ক্রমশ বিজেপি নিজেদের ভোটটাকে কনসলিডেট করতে সমর্থ হচ্ছে। ফলে যদি ভবানীপুর আসনটাকেই টলমলো করে দেওয়া যেতে পারে মমতা ব্যানার্জির জন্য, তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে সুবিধা আছে। নাম্বার ওয়ান, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি খোলা ছেড়ে দাও, তাহলে তিনিই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রচারের সবথেকে বড় মুখ, তিনি গোটা রাজ্য জুড়ে করবেন। কিন্তু ভবানীপুরে যদি তাকে টলমলো করে দেওয়া যায়, তাহলে তাকে ভবানীপুরেও টাইম দিতে হবে, রাজ্যের অন্য জায়গায় তিনি টাইম কম দিতে বাধ্য হবেন। এখানে বিজেপির বেনিফিট রয়েছে। তাতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বার করে নিক, কিন্তু তাকে যে ঘরে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে, এটা বড় ফ্যাক্টর। আর সত্যিই যদি এতখানি শক্তিশালী ভবানীপুর করে দেওয়া যায় বিজেপির পক্ষে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যেতে পারেন, কেননা তৃণমূল কংগ্রেসও তো অ্যাসেস করবে ভোটের আগে, তাহলে সেই জায়গা থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিফট করে কোনো সেফ সিটে নিয়ে চলে যাবে। ব্যাস, সেইটা যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু একদম পোয়া বারো হয়ে যাচ্ছে বিজেপির, যে দেখো নিজের কেন্দ্রেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। নন্দীগ্রামে হারিয়েছিলাম তাই ওখানে আর লড়তে যাচ্ছে না, ভবানীপুরে হারিয়ে দেবো বলেছি মানে হেরে যাবে, বুঝতে পারছো, ওই জন্য পালিয়ে গেছে। এই জিনিস যদি তৈরি করতে পারো, তাহলেই কিন্তু বাজিমাত হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে 1 ইঞ্চিও জমি ছেড়ো না, এইটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। এবং শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ল্যাজে গোবরে করার জন্য কোনো জায়গা ছাড়া হবে না। বারবার শুভেন্দু অধিকারী এই যে আদালতে টেনে নিয়ে যাচ্ছেন, এই পড়ে পাওয়া ইডির ব্যাপারটা তো 14 আনা সুযোগ হয়ে গেছে, সেটার কথা বাদ দিয়ে দিন। এই যে কিছুদিন আগে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক হলো, সেই নিয়ে সিবিআই চাইছেন। এবং সেখানে মমতা ব্যানার্জি যখন বলেছিলেন যে কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারী থ্রু দিয়ে অমিত শাহের কাছে যায়, সেইটা নিয়ে তিনি বলছেন আদালতে দেখা হবে। প্রত্যেকটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানো। এমনিতেই আদালতের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ইমপ্রেশন হয়ে গেছে, যেভাবে তিনি বারবার আইন ভঙ্গ করেছেন, তিনি ব্যাকফুটে থাকছেন। সেই আইনি লড়াইয়ে আরও টলমলো করে দিতে থাকলে মানসিকভাবে কিন্তু তিনি ভাঙতে থাকবেন। সুতরাং অ্যাটাক মমতা ব্যানার্জি, সেটাই হচ্ছে একটা বড় স্ট্র্যাটেজি। এবং সেই স্ট্র্যাটেজি একদম পুরো নীল নকশা অনুযায়ী বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেটা অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে নির্বাচন আসছে, দল বাড়াতে হবে এবং সেটা করতে গিয়ে তৃণমূলকে ভাঙতে হবে। কিন্তু 2021-এর মতো মুড়ি মিছরির মতো যে আসবে তৃণমূল থেকে, তাকেই নিয়ে নেওয়া না। বিশেষ করে বড় নেতা যারা আসতে চাইছে,
তাদের ক্ষেত্রে স্ট্রিক্টলি না করে দাও। হ্যাঁ, একদম খুব হাতে গোনা কয়েকজনকে নেওয়া হবে যাদের সঙ্গে ভালো টার্মস আছে এবং নিলে দলের ভালো হবে, সেই রকম ব্যাপার ঠিক আছে, কিন্তু সেটা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নেওয়ার পর সেই জায়গাটা হবে। কিন্তু ম্যাক্সিমাম জয়েনিং যেটা করাও কাদের করো, নিচু তলাকে করো। নিচু তলাকে করলে কি হবে, দলের কর্মী বেশ বাড়বে, সেই জায়গাটা স্ট্রং হবে, কিন্তু এই বেনো জল ঢোকা থেকে আটকানো সম্ভব হবে। সুতরাং নেতা, বিশেষ করে যাদের গায়ে দাগ আছে না, তাদের এবার কিন্তু নো এন্ট্রি করো। এবং যত এই জায়গাটা হবে নিচু তলায় ভাঙনটা বেশি করা যাবে, তাতে আরেকটা জিনিস, ভোটারের উপর কিন্তু তার রিপারকেশনটা অনেক বেশি হবে। তারা কিন্তু স্থানীয় স্তরে পুরো ব্যাপারটা দেখেন, দেখছেন স্থানীয় স্তরের যারা নেতৃত্ব এতদিন করছিলেন, এখানে ভালো ছেলে কিন্তু তা সত্ত্বেও থাকতে পারছিলেন না, এখন বিজেপি করছে, এই যে জায়গাটা, এটা কিন্তু স্থানীয় স্তরের ভোট ব্যাংকটাকে অনেক বেশি প্রভাবিত করবে। সুতরাং নেতা নয়, নেতা এলে সে সঙ্গে করে ভোট কতটা নিয়ে আসতে পারে, কর্মী নিয়ে এসো এবং কর্মী নিয়ে এসে দল বাড়াও, তাতে দল বাড়লে ভালো বাড়ছে ঠিক আছে, কিন্তু কোনো নেতা আসবে এসে টিকিট নিয়ে নেবে না, এবারে ওই জিনিসটি হবে না। এটা কর্মী সমর্থকরা পছন্দ করছে না এবং কেন্দ্রীয় নেতৃত্ব স্ট্রিক্টলি এই জায়গাটায় কিন্তু শিলমোহর দিয়ে দিয়েছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিজেপি স্ট্র্যাটেজি এবার নিয়েছে, দেখুন কেন্দ্রীয় স্তরে মানে রাজ্য স্তরে যে অ্যাটাক হবে সেগুলো তো ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের এই অনুব্রত মণ্ডল, বালু মল্লিক, মানিক ভট্টাচার্য, এইগুলো নিয়ে যা অ্যাটাক ফ্যাটাক হচ্ছে তো হচ্ছে, কিন্তু মানুষ অনেক বেশি ভাবনা চিন্তা করে তার নিজস্ব বিধানসভাটা নিয়ে। সেখানে বিধানসভা ধরে ধরে চার্জশিট পেশ করো, ইতিমধ্যেই 10খানা বিধানসভার চার্জশিট তারা পেশ করে দিয়েছে। এই চার্জশিটগুলোর মধ্যে কি থাকবে, এই চার্জশিটগুলোর মধ্যে মূলত স্থানীয় সমস্যা, সেই সমস্যা যদি রাজ্য স্তরে ইমপ্লিমেন্ট করে তার একটা ইমপ্লিকেশন থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু নাও হলে স্থানীয় স্তরের সমস্যাগুলোকে হাইলাইট করো। রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, চাকরি বাকরি ইত্যাদি যে ব্যবস্থা রয়েছে, বা নারী সুরক্ষা, সেইখানকার স্থানীয় তৃণমূল নেতা যারা ওই একটা বিড়ি 7বার নিভিয়ে খেত, এখন 5তলা বাড়ির মালিক হয়ে গেছে, সব বড় বড় মাফিয়া হয়ে গেছে, যারা ওখান থেকে বালি চুরি করছে, মাটি চুরি করছে, সেই সমস্ত কিছু স্থানীয় এলাকার সেইটাকে অ্যাটাক করো। এটাতে দু রকমের ফায়দা থাকছে। নাম্বার ওয়ান যেটা ফায়দা থাকছে, স্থানীয় মানুষ তারা কিন্তু অনেক বেশি এই জায়গাটাতে এফেক্টেড হবেন, তারা ভাববেন যে হ্যাঁ এই অন্যায়গুলো তো হচ্ছে, আমরা তো চোখের সামনে দেখছি, এবং যারা বিপক্ষ শিবির তারা এর খবরটা রাখছে, তারা এলে এই জিনিসটা বন্ধ করবে এই কথাটা তারা দিচ্ছে, ফলে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট সেখানে পড়বে। 2 নম্বর হচ্ছে, প্রার্থী যেহেতু এখনো ঠিক হয়নি, প্রার্থী হয়তো ঠিক হতে এখনো 1 মাস সময় লাগবে, তো এই যে 1 মাস সময়টা আছে সেই সময় কিন্তু প্রচারটা চলে যাচ্ছে। এবার প্রার্থী যখন ঘোষণা হবে, যিনিই প্রার্থী হবেন তিনি এসে সেইখান থেকে ব্যাটনটা ধরতে পারবেন, অর্থাৎ যে প্রচারের একটা কন্টিনিউয়েশন আছে সেই জায়গাটা থাকবে, প্রার্থী ছাড়াই, মুখ ছাড়াই ইস্যু ভিত্তিক জায়গাটা হবে। এবং এখানে দুটো জিনিস, এক, তৃণমূল আমলে কি তোমরা পেয়েছো 15 বছরে, তোমাদের কতখানি কষ্ট আছে, এবং বিজেপি এলে কি পজিটিভ এখানে হতে পারে, এই যখন দুটো ফ্যাক্টর কাজ করবে, স্থানীয় স্তরে ভোটটা কিন্তু অনেকটা বেশি কনসলিডেট হবে বিজেপির দিকে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ছক কষে এগোচ্ছে, প্রত্যেকটা জায়গায় তাদের যে নীল নকশাটা আছে, ব্লু প্রিন্টটা আছে, তারা রেডি করে নিচ্ছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোথাও যদি অসুবিধা হচ্ছে, কোথাও যদি দলের সেই স্ট্রেংথটা নেই, সেখানে বাইরে থেকে নেতা নিয়ে এসে সেই স্ট্রেংথটাকে তৈরি করা, সেখানকার স্থানীয় নেতৃত্বকে রেডি করে দেওয়া, প্রত্যেকটা জিনিস হচ্ছে এবং পুরো জিনিসটা মনিটর হচ্ছে দিল্লি থেকে। অর্থাৎ এটা একটা টিম গেম হচ্ছে, কোথাও যদি কারোর ভুল ত্রুটি হয় পয়েন্ট আউট করা নয়, তাকে অবসলিউট করে দেওয়া নয়, রাদার কারোর প্রবলেম হলে তাকে বাইরে থেকে এসে হেল্প করে তাকে একসঙ্গে নিয়ে পুল আপ করো, সো দ্যাট টিম গেম হবে, সবাই মিলে এটাকে জিততে পারবো। এই স্ট্র্যাটেজি কিন্তু বিজেপি নিয়েছে, অর্থাৎ প্রার্থী তালিকা থেকে শুরু করে বিপক্ষ শিবিরকে কিভাবে ভেঙে চুরে অ্যাক্সেস করতে হবে সেইটা, তার পাশাপাশি কোন কোন পয়েন্টে করলে নিজেদের দিকে ভোট কনসলিডেট হবে, প্রত্যেকটা বিষয়েই কিন্তু এবার অনেক বেশি স্ট্র্যাটেজিক, অনেক বেশি সেটা নিয়ে পরিকল্পনা ভাবনা চিন্তা করে সেটাকে ইমপ্লিমেন্ট করা, সব কিছুই বিজেপি করছে। অর্থাৎ শুধুমাত্র হাওয়ায় ভেসে ভোট নয়, ওই ইডি সিবিআই ধরে দেবে, মোদি শাহ এসে বক্তৃতা দিয়ে দেবে, আর এখানকার নেতারা গিয়ে মন্ত্রিত্বের শপথ নেবেন না, সেই হাওয়ায় ভেসে এবার কিন্তু বিজেপি ভোট করতে চাইছে না। এবার গ্রাউন্ড রিয়েলিটিটাকে বুঝে বাংলাকে বাংলার মতো করে ভোটটা করাচ্ছে তারা। এবং সত্যিই যদি বিজেপি এটা করতে পারে, ডেফিনেটলি 26 অনেক অনেক পজিটিভ নোটে কিন্তু বিজেপি শুরু করবে। কি বলবেন বিজেপির এই স্ট্র্যাটেজি নিয়ে? সত্যিই তারা যদি এটা করতে পারে, 26-এ তৃণমূল কংগ্রেস আর থাকতে পারবে তো টিকে এই রাজ্যে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।